সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। ভারতকে ঠেকাতে নতুন ছক, পাকিস্তানি সমরাস্ত্র ও হেলিকপ্টার রণকৌশল শিখছে বাংলাদেশ। এবার পাকিস্তান ও বাংলাদেশ মিলে মোদির গালে কষে থাপ্পড় মেরেছে। দীর্ঘ 5 দশকেরও বেশি সময় পর এমন এক ঘটনা ঘটতে যাচ্ছে যা অকল্পনীয়। একদিকে পাকিস্তানের আকাশে উড়বে বাংলাদেশের শাহিনরা, অন্যদিকে বঙ্গোপসাগরের গভীর তলদেশ দিয়ে নিঃশব্দে ছুটে আসবে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিতে তৈরি মরণঘাতী সাবমেরিন। আকাশ এবং সমুদ্র দুই ফ্রন্টেই বাংলাদেশ এমনভাবে নিজেদের সাজাচ্ছে যা দেখে ভারতের সামরিক কর্তারা রীতিমতো ঘামতে শুরু করেছে। সীমান্তে ভারতের দাদাগিরি আর অনিজ্য চোখ রাঙানিকে চিরতরে থামিয়ে দিতে বাংলাদেশ বিমান বাহিনী এবং নৌবাহিনী যে পদক্ষেপ নিয়েছে তা কোনো সামরিক কেনাকাটা বা প্রশিক্ষণ নয়। এটি ভারতের বিরুদ্ধে এক সুগভীর মাস্টার প্ল্যান। আরব সাগরের তীরে দুবাইয়ে সম্প্রতি অনুষ্ঠিত এক হাই প্রোফাইল বৈঠকের আফটারশক এখন সরাসরি আঘাত হানছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং পাকিস্তান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবু সিধুর সেই বৈঠকটি কেবল আনুষ্ঠানিক সৌজন্য বিনিময় ছিল না, টেবিলের ওপর বিছানো ছিল আগামী দিনের যুদ্ধের নিখুঁত নকশা। দুই দেশের শীর্ষ সামরিক নেতৃত্বের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখন থেকে বাংলাদেশের লড়াকু বিমান সেনা বা ফাইটার পাইলটরা যুদ্ধের উচ্চতর প্রশিক্ষণ নেবেন পাকিস্তানের মাটিতে। সাধারণ দৃষ্টিতে বিষয়টি স্বাভাবিক মনে হলেও এর কৌশলগত গভীরতা অনেক। পাকিস্তান এয়ারফোর্স বা PAF এর যুদ্ধের ময়দানে ক্ষিপ্রতা এবং আকাশ যুদ্ধে তাদের দক্ষতা বিশ্বজুড়ে এক সমীহের নাম। বিশেষ করে ভারতের বিশাল বিমানবহরকে টেক্কা দিয়ে তারা যেভাবে নিজেদের আকাশসীমা সুরক্ষিত রেখেছে সেই বাস্তব অভিজ্ঞতায় এখন বাংলাদেশের জন্য সোনার চেয়েও দামি সম্পদ। এতদিন ভারত ভেবেছিল 1971 সালের ইতিহাসের দোহাই দিয়ে বাংলাদেশ আর পাকিস্তানের সামরিক সম্পর্ক তারা আটকে রাখবে। এই সুযোগে দিল্লি সবসময় ঢাকাকে নিজেদের প্রভাব বলয়ে বন্দী রাখার চেষ্টা করেছে। কিন্তু দুবাইয়ের এই একটি বৈঠক ভারতের সেই পুরনো হিসেব নিকেশের খাতাটি ছিঁড়ে টুকরো করে দিয়েছে। পাকিস্তান বিমান বাহিনীর অত্যাধুনিক ট্রেনিং ফ্যাসিলিটিতে বাংলাদেশের পাইলটরা যখন আকাশ যুদ্ধের কসরত শিখবে, তখন তা ভারতের ইস্টার্ন কমান্ডের জন্য এক বড়সড় দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়াবে। পাকিস্তান বিমান বাহিনীর ফাইটার কনভার্সন ইউনিট, ট্যাকটিক্যাল ফ্লাইং এবং কমব্যাট ম্যানোভার অর্থাৎ মাঝ আকাশে শত্রুর বিমানকে ধোঁকা দিয়ে পাল্টা মরণ কামড় বসানোর যে কৌশল, তাতে তারা অপ্রতিদ্বন্দ্বী। বাংলাদেশের পাইলটরা যখন এই অ্যাডভান্সড জেট ট্রেনিং এবং এয়ার ট্যাকটিক্যাল ওয়ারফেয়ার বা আকাশযুদ্ধের আধুনিক কলাকৌশল রপ্ত করে দেশে ফিরবে, তখন বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা এক লাফে কয়েক গুণ বেড়ে যাবে। আকাশে যখন ডগ ফাইট বা মরণপণ লড়াই শুরু হয়, তখন একজন পাইলটকে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় দেয়া হয় মাত্র কয়েক ন্যানোসেকেন্ড। পাকিস্তানের যুদ্ধ অভিজ্ঞ ইনস্ট্রাক্টররা বাংলাদেশি পাইলটদের ঠিক সেই মন্ত্রটি শেখাবেন কিভাবে শত্রুর শক্তিশালী রাডারের চোখ ফাঁকি দিতে হয়। মিসাইল লক করা হলে তা থেকে বাঁচার জন্য ফ্লেয়ার ছুড়ে বা বিশেষ কায়দায় বিমান ঘুরিয়ে নিজেকে রক্ষা করতে হয় এবং ঠিক পর মুহূর্তে পাল্টা আঘাত আনতে হয়। সামরিক ভাষায় একেই বলা হয় কমব্যাট ম্যানোভার। এতদিন বাংলাদেশের পাইলটরা বিশ্বের নানা দেশে প্রশিক্ষণ নিলেও পাকিস্তানের মতো ব্যাটল হার্ডেন বা যুদ্ধের ময়দানে পোড় খাওয়া বাহিনীর কাছ থেকে শেখার সুযোগ এই প্রথম। এটি ভারতের জন্য এক স্পষ্ট অশনিক সংকেত, কারণ পাকিস্তানের সেখানেও সেই দুর্ধর্ষ কৌশল যদি বাংলাদেশের পাইলটরা বঙ্গোপসাগরের আকাশে প্রয়োগ করে, তবে ভারতের বিমান বাহিনীর পক্ষে তা সামলানো হবে অসম্ভব কঠিন। শুধু আকাশে পাইলটদের মহড়ায় নয়, এর নেপথ্যে কাজ করছে এক বিশাল টেকনিক্যাল বাহিনী। একটি যুদ্ধবিমানকে আকাশে ওড়াতে হলে মাটিতে থাকা ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ঐতিহাসিক চুক্তির আওতায় বাংলাদেশের টেকনিক্যাল পার্সোনেলরা পাকিস্তানের কাছ থেকে শিখবেন মেইনটেনেন্স প্রোটোকল এবং ইঞ্জিনিয়ারিং সাপোর্ট। সোজা কথায় যুদ্ধবিমানকে 24 ঘন্টা যুদ্ধের জন্য প্রস্তুত বা অপারেশনাল রেডিনেসে রাখার গোপন চাবিকাঠি। ভারতের গোয়েন্দারা খুব ভালো করেই জানে পাকিস্তান
পাকিস্তান তাদের JF-7 থান্ডার এবং অন্যান্য যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণে কতটা স্বয়ংসম্পূর্ণ সেই কারিগরি জ্ঞান এখন সরাসরি চলে আসছে বাংলাদেশের হাতে। দুই দেশের এই নতুন সামরিক সমীকরণের ফলে ভারতের তথাকথিত 7 সিস্টার্স বা উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা ব্যবস্থা নতুন করে ঢেলে সাজাতে হচ্ছে মোদী সরকারকে। কারণ বাংলাদেশের আকাশসীমা এখন আর ভারতের জন্য অবাধ বিচরণ ক্ষেত্র থাকবে না। আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষকদের মতে এই উদ্যোগ বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এক গেম চেঞ্জার বা খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার মতো ঘটনা। বিদেশি দক্ষ বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার ফলে বাংলাদেশের অফিসারদের মধ্যে যে ইস্পাত কঠিন আত্মবিশ্বাস তৈরি হবে তা কোনো অর্থ দিয়ে মাপা সম্ভব নয়। দুবাইয়ের বৈঠকের পর উভয় পক্ষই নিশ্চিত করেছে যে এই সহযোগিতা কোনো সাময়িক বিষয় নয়। এটি দীর্ঘমেয়াদী এক পরিকল্পনা, যার মূল লক্ষ্য হল বাংলাদেশকে একটি দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করা। আকাশের এই বারুদের গন্ধ না ফুরোতেই সমুদ্রের গভীর অন্ধকার থেকেও নিঃশব্দে ভারতের জন্য অপেক্ষা করছে আরেক মহাবিপদ। আকাশপথের পাশাপাশি জল সীমানাতেও ভারতকে কোণঠাসা করতে বাংলাদেশ বেছে নিয়েছে এক ভয়ঙ্কর পথ। দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশ কিনতে যাচ্ছে KSS-1 চ্যাংবোক শ্রেণীর সাবমেরিন। এই খবরটি কানে আসতেই ভারতের নৌসেনা দপ্তরে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে। কারণ বঙ্গোপসাগরকে ভারত এতদিন নিজেদের পৈতৃক সম্পত্তি বা বাড়ির পুকুর মনে করত, কিন্তু সেই পুকুরে এখন এমন সব কুমির ছাড়ার প্রস্তুতি চলছে যা ভারতের বিশাল সব রণতরীকে নিমিষেই ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। এই KSS-1 সাবমেরিনগুলোকে কোনো সাধারণ জলযান ভাবলে ভুল হবে। এগুলো মূলত জার্মানির বিখ্যাত টাইপ 209 ডিজাইনের ওপর ভিত্তি করে তৈরি, যা গত 4 দশক ধরে সারা বিশ্বের নৌযুদ্ধে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। এক একটি সাবমেরিনের ওজন প্রায় 1200 টন এবং লম্বায় 56 মিটার। কিন্তু এর আসল ভয়ঙ্কর দিক হল এর নীরবতা বা সাইলেন্স। ডিজেল ইলেকট্রনিক ইঞ্জিনে চলা এই সাবমেরিনগুলো যখন পানির নিচে ব্যাটারি মোডে চলে তখন এগুলো এতটাই নিঃশব্দে চলাচল করে যে শত্রুর আধুনিক র্যাডার বা সোনার সিস্টেমে এদের উপস্থিতি ধরা পড়া প্রায় অসম্ভব। একেই বলা হয় স্টেলথ প্রযুক্তি বা অদৃশ্য থাকার ক্ষমতা। বঙ্গোপসাগরের ঘোলাটে এবং অগভীর পানিতে এই ধরনের ছোট ও মাঝারি আকারের সাবমেরিন খুঁজে বের করা খড়ের গাধায় সোচ খোঁজার মতোই দুঃসাধ্য। এই সাবমেরিনগুলোর বিশেষত্ব হল এগুলো একটানা সপ্তাহের পর সপ্তাহ পানির নিচে লুকিয়ে থাকতে পারে। এদের সর্বোচ্চ গতি 22 নটিক্যাল মাইল এবং এরা 250 মিটার গভীর পর্যন্ত অপারেশন চালাতে সক্ষম। কিন্তু সবচেয়ে আতঙ্কের বিষয় হল এদের অস্ত্র ভাণ্ডার। এই সাবমেরিনগুলো ভারী টর্পেডো এবং অ্যান্টিশিপ মিসাইল বহন করতে পারে, অর্থাৎ পানির নিচ থেকে আচমকা টর্পেডো ছুঁড়ে ভারতের যে কোনো বিশাল বিমানবাহী রণতরী বা ডেস্ট্রয়ারকে 2 টুকরো করে দেওয়ার ক্ষমতা রাখে এই ঘাতক ডুবোজাহাজগুলো। বাংলাদেশ যে আপগ্রেডেড সংস্করণটি নিতে যাচ্ছে তাতেই যুক্ত থাকতে পারে এয়ার ইনডিপেন্ডেন্ট প্রপালশন বা AIP প্রযুক্তির অপশন। সাধারণ সাবমেরিনকে বাতাস বা অক্সিজেনের জন্য মাঝে মাঝে পানির ওপরে বা স্নরকেল গভীরতায় ভেসে উঠতে হয়, যা র্যাডারে ধরা পড়ার ঝুঁকি বাড়ায়। কিন্তু AIP প্রযুক্তি থাকলে সাবমেরিনকে বাতাস নিতে ওপরে উঠতে হয় না। এটি দিনের পর দিন পানির নিচেই ভাপটি মেরে বসে থাকতে পারে, ঠিক যেন শিকারের অপেক্ষায় থাকা এক ক্ষুধার্ত হাঙর। বাংলাদেশের 1,18,000 বর্গ কিলোমিটারের বিশাল সমুদ্র সীমা এবং $40 বিলিয়ন ব্লু ইকোনমি বা নীল অর্থনীতির রক্ষার জন্য এই সাবমেরিনগুলো হবে সবচেয়ে বড় এবং শক্তিশালী প্রহরী। সামুদ্রিক পরিভাষায় একে বলা হয় সি ডিনায়াল বা সমুদ্র প্রত্যাখ্যান। সহজ কথায় এর মানে হল আপনার নৌবাহিনী শত্রুর চেয়ে ছোট হতে পারে, কিন্তু আপনার এমন ক্ষমতা থাকতে হবে যেন শত্রু চাইলেই আপনার সমুদ্র সীমা ব্যবহার করতে সাহস না পায়। বাংলাদেশ এই সাবমেরিনগুলো দিয়ে ঠিক এই কাজটি করতে চাইছে। ভারতের নৌবাহিনী সংখ্যায় বিশাল হতে পারে, কিন্তু সাবমেরিন যুদ্ধের সমীকরণ সংখ্যার উপর নির্ভর করে না। এটি নির্ভর করে কে কতক্ষণ লুকিয়ে থেকে আঘাত করতে পারে তার ওপর। ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে ভারতের একছত্র আধিপত্যের দিন ফুরিয়ে আসছে। বাংলাদেশের হাতে যখন 6টি এমন আধুনিক সাবমেরিন থাকবে, তখন ভারত চাইলেই তাদের নৌবহর নিয়ে এই এলাকায় দাপিয়ে বেড়াতে পারবে না। প্রতিটি পদক্ষেপে তাদের ভাবতে হবে
কোথায় লুকিয়ে আছে বাংলাদেশের সেই সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক? এই সাবমেরিনগুলো ভারতের পূর্ব উপকূল থেকে মালাক্কা প্রণালী পর্যন্ত পুরো সমুদ্র রাজনীতির ছক বদলে দিচ্ছে। মোদী সরকার এতদিন ভেবেছিল তারা এই অঞ্চলের একমাত্র সুপার পাওয়ার, কিন্তু বাংলাদেশ বুঝিয়ে দিচ্ছে তারাও এখন আর হাত গুটিয়ে বসে নেই। পাকিস্তান এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের এই দ্বিমুখী পদক্ষেপ আকাশে ফাইটার পাইলটদের প্রশিক্ষণ এবং সাগরে সাবমেরিন মোতায়েন একটি সুসংহত সামরিক কৌশলের অংশ। এটি ভারতের জন্য এক ধরনের মিলিটারি এনসার্কেলমেন্ট বা সামরিক ঘোড়সওয়ারের মতো পরিস্থিতি তৈরি করছে। একদিকে পাকিস্তানের সীমান্তে ভারতের চিরকালীন টেনশন, আর এখন পূর্ব সীমান্তে বাংলাদেশও নিজেদের দাঁত ও নখ সানিয়ে নিচ্ছে। পাকিস্তান বিমান বাহিনীর সঙ্গে এই কোলাবোরেশন বাংলাদেশের পাইলটদের মানসিকতাকে আমূল বদলে দেবে। পাকিস্তানের পাইলটরা যেমন ভারতের বিশাল বিমান বাহিনীর চোখের দিকে চোখে চোখ রেখে কথা বলতে জানে, সেই সাহস এখন সঞ্চালিত হবে বাংলাদেশি পাইলটদের ধমনীতে। মডার্ন ফাইটার কনভার্সন কোর্সের মাধ্যমে তারা শিখবে কিভাবে সীমিত সম্পদ দিয়ে ও শক্তিশালী শত্রুকে নাস্তানাবুদ করা যায়। অন্যদিকে সমুদ্রের গভীরে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিকে তৈরি সাবমেরিনগুলো নিশ্চিত করবে যে বঙ্গোপসাগরে কেউ অনধিকার চর্চা করতে এলে তাকে চড়া মূল্য দিতে হবে। ভারত চেয়েছিল বাংলাদেশ সবসময় সামরিকভাবে দুর্বল এবং তাদের ওপর নির্ভরশীল থাকুক, কিন্তু বাংলাদেশ যখন পাকিস্তান থেকে স্কিল এবং কোরিয়া থেকে হার্ডওয়্যার নিয়ে নিজেকে স্বয়ংসম্পূর্ণ করছে, তখন ভারতের সেই দাদাগিরির স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ধন্যবাদ সুপ্রিয় বন্ধুগণ, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না, যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।